জাজমেন্ট দিতে পারেন। আমাদের সময় আরেকটা কথা আমি বলি, আমরা জাতীয় পার্টি কত গণতান্ত্রিক মানা, আমি আমার কয়েকটা বক্তব্য বলেছি, জাতীয় পার্টি কোন বিপ্লবী পার্টি নয়, এটা আমরা বিপ্লব করতে আসিনি। আমরা একটা গণতান্ত্রিক পার্টি, সংবিধান আছে, আমাদের গণতন্ত্র আছে, তার মধ্য দিয়ে আমরা কাজ করি। আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে মানুষকে সচেতন করে সরকারে যে দেশের সেবা করে, সেটাই আমরা চেষ্টা করেছি, কিন্তু সেটা আমরা করতে পারিনি। কারণ আমি আগেই বলেছি, ঈশ্বর সাহেবকে সেই সুযোগ কখনো দেওয়া। আরেকটি কারণে করতে পারেনি, সেটা আপনারা কখনো এটা উপলব্ধি কেউই করেন, সেটা হচ্ছে যে জাতীয় পার্টি ব্যাংক দিয়েছে, কিন্তু জাতীয় পার্টির কেউ ব্যাংকের মালিক। জাতীয় পার্টি ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানির মালিক। জাতীয় পার্টির কারো কাছে বড় বড় সেই কর্পোরেট হাউসগুলো নাই, যেটা অন্য দলের প্রত্যেকেরই আছে। যেহেতু আমাদের অর্থ ছিল না এবং সরকার, যেই সরকার যখন ছিল তারা আমাদেরকে রাজনীতি করতে দেয়, নানা রকম বাধা সৃষ্টি করেছে, সেই জন্য আমরা এই দলটাকে এগিয়ে দিতে পারি। এখন আমরা মনে করি আমাদের এই দলকে আমরা সুসংগঠিত করে এগিয়ে যাব এবং আমরা সেই জন্য এই পার্টিকে সুসংগঠিত করার জন্য আমাদের প্রেসিডিয়াম মিটিং, ওটা কয় তারিখ প্রেসিডিয়াম মিটিং যেটাতে আমরা কথা বলেছিলাম 20 মে আমাদের প্রেসিডিয়াম মিটিংয়ে আমরা কয়েকটি জিনিস উত্থাপন। প্রথম ছিল 20-1 ধারা গণতন্ত্রে, সেটা এমন একটা ধারা, এটা কোনো রাজনৈতিক দলে থাকতে পারে। আপনারা প্রশ্ন করতে পারেন এবং এটা আমি মনে করি লজিক্যাল একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এতদিন আপনারা বলেননি। আসলে এতদিন এই ধারাটা কখনো এইভাবে ব্যবহার হয়নি এবং আমরা যখন দেখলাম এই ধারার ব্যবহারের মাধ্যমে এই পার্টিটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, তখন এই 20 মে সভায় আমরা বললাম যে 20-1 ধারা এটা বাতিল করতে হবে। এবং আমি জাস্ট অপারেটিভ পার্টটা পড়ছি। এই ক্ষমতা বলে, মানে চেয়ারম্যান 20-1 ধারার যে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা বলে তিনি প্রয়োজন বোধে প্রতিটি স্তরের কমিটি গঠন, পুনর্গঠন, বাতিল, বিলোপ করিতে পারিবেন। তিনি যে কোনো পদ সৃষ্টি বা অবলুপ্ত করিতে পারিবেন। চেয়ারম্যান জাতীয় পার্টির যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নিয়োগ, যে কোনো পদ হইতে যে কোনো ব্যক্তিকে অপসারণ ও যে কোনো ব্যক্তিকে তাহার স্থলাভিষ করতে পারে। এই জিনিসে অর্থাৎ এখানে গণতন্ত্রের গড় সোজা কথা। এখানে আজকে এই যে আমরা 25 মে, আসলে আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম 28 জুন আমরা আমাদের কাউন্সিল করব। সেখানে কয়েকটা জিনিস তোলা হয়েছে, এইটা একটা। আরেকটা ছিল আপনার আর্থিক স্বচ্ছতা। আমরা বললাম যে আর্থিক স্বচ্ছতা আমাদের আনতে হবে, কারণ এতদিন আমরা জানতাম না, আমরা জানতে পারলাম আমাদের যে গত নির্বাচনের সময়, আগেরগুলো আমি জানি না, গত নির্বাচনের সময় ফর্ম বিক্রি করে প্রায় 2.5 কোটি টাকার উপরে আমরা পেয়েছি। সেই টাকার 1 টাকাও আপনার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এটার কোনো হিসাব দেওয়া। আমাদের নারী যে আসন ছিল 2টা, সেটার জন্য তারা কিছু ডোনেশন, অনুদান দিয়েছিলেন, সেই অনুদানেরও কোনো হিসাব আমরা পাইনি এবং এগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া এবং চাঁদার টাকারও কোনো হিসাব নিকাশ কোনো কিছু নাই। সুতরাং এইগুলোর
ব্যাপারে আমরা বলছি স্বচ্ছতা আনতে হবে এবং আপনাকে এই স্বচ্ছতা মাধ্যমে সমস্ত আয় ব্যয়ের হিসাব আমরা কি পেয়েছি কি পাইনি এগুলো আনতে হবে। কারণ একটি দল সে যদি নিজের তার মধ্যে গণতন্ত্র না থাকে, একটি দল তার মধ্যে যদি এই আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেই দল কোনোদিন দেশে ক্ষমতায় এসে আমরা কোনো কিছু ভালো করতে পারি। কেন এগুলো করছি? আমরা দেখছি ভবিষ্যতে একটা এই পরিবর্তিত যে অবস্থা এসছে, সেখানে আমরা এই দলটার একটা বিরাট সম্ভাবনা আছে এবং সেটাকে যাতে আমরা করতে পারি, আমরা দলকে শক্তিশালী করি। তৃতীয় আমরা বলেছিলাম যে আমাদের দলের মধ্যে অনেক বিভক্তি হয়েছে, সেই বিভক্তিগুলো মিটিয়ে অনেকে বলছেন আমরা দল ভাঙছি। আসলে 20 মের যেই সভা হয়, প্রেসিডিয়াম সভা, সেখানে কিন্তু বিভক্তির জায়গায় আমরা ঐক্য চেয়েছিলাম যে যারা চলে গেছে, যেমন আপনার আনোয়ার হোসেন মঞ্জু, আমাদের শেখ শহীদ, আমাদের কাজী ফিরোজ রশিদ এখানেই আছেন, আবু হোসেন মামলা ক্যাপা, আপনার সেন্টু, আব্দুল সত্তার, এরা অনেকেই, সকলে জামাল হায়দার, এদের সবকে আমরা একত্রিত করে আবার জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই। এটা আমি আগেই বলেছি যে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা সম্ভাবনা আছে। তাকে যখন বলা হলো চেয়ারম্যান সাহেবকে, তিনি একটাতেও রাজি হলেন না। তিনি 20-এর 1 পদ ছাড়া তিনি বললেন যে আমি পার্টি চালাতে পারব। অর্থাৎ তার সমস্ত ক্ষমতা থাকতে হবে এবং তিনি আরো বললেন আমি যা বলবো সেটাই পার্টির পলিসি। তারপরে তিনি বলেছেন, আমি শুনেছি তাকে যখন অনেকে জিজ্ঞাসা করেছে আমাদের কেন বের করতে চান, তিনি বলেছেন ওনারা কয়েকটা সিট নিয়ে দেন দরবার করছেন, এই যারা এগুলো করে তাদেরকে আমি রাখতে চাই। আমার কথা হচ্ছে যে দেন দরবার কে করেছে? কে তার স্ত্রীর সিটের জন্য প্রথমে যতক্ষণ পর্যন্ত সিট অ্যাডজাস্টমেন্ট আওয়ামী লীগের সাথে তার স্ত্রীর সিট করা হয়নি, ততক্ষণ পর্যন্ত তিনি পার্টির যে একটা মনোভাব ছিল নির্বাচনে যাবেন না, সেই মনোভাব নিয়েছে। যেই সে অ্যাডজাস্টমেন্ট করা হলো, যেই তার স্ত্রীকে শরীফা কাদের, ওনাকে যখন উত্তরায় একটা সিট অ্যাডজাস্টমেন্ট করা হলো আওয়ামী লীগের সাথে, তখন তিনি বললেন আমি নির্বাচন। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, নির্বাচন করতে করতে তিনি নির্বাচন থেকে উল্টো করে কেন করেছেন এটা আপনারা ভালো বুঝবেন। এবং এই একটা সিটের জন্য এখানে ফিরোজ রশিদ আছেন, এখানে বাবলা আছেন, তারপরে আমাদের সোনারগাঁয় খোকা, তার 3টা সিট আমরা অ্যাডজাস্ট করতে পারি। এই হচ্ছে ওনার। এবং পার্টিটাকে এমন একটা জায়গায় নিয়ে এসছে, যেটা আগে বলেছে টাকা নিয়ে চলে যাওয়া, এগুলো কিন্তু ওনারা তাদের পরিবারের মধ্যে। সুতরাং এগুলো আমরা বাধা দিয়েছি। তিনি আমাদেরকে বলছেন আমরা পার্টি, তিনি যে প্রেসিডিয়াম মিটিং এর কথা বলছেন 28শে জুন, সেই প্রেসিডিয়াম মিটিং তিনি কোরাম হয় নাই এবং উনি ডাকতেও পারেন। আমাদের যে গণতন্ত্র আছে, আমি আপনার এখানে উপধারা 20-এর 3 এটাতে আছে মহাসচিব চেয়ারম্যানের সাথে আলোচনার ভিত্তিতে। জিনিসটা হচ্ছে মহাসচিব চেয়ারম্যানের সাথে আলোচনার ভিত্তিতে নির্বাহী কমিটি, প্রেসিডিয়াম এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা আহ্বান ও আলোচনার বিষয় নির্ধারণ করে। তাহলে কে ডাকবেন? ডাকবেন মহাসচিব।
আলোচ্য সূচি কে ঠিক করবেন? করবেন মহাসচিব। এবং 28 জুন তাদের যে দেওয়া চিঠি, সেই তখনও আমরা তাদের মতো, তাদের যদি আর্গুমেন্টটা ধরি, তখনও কিন্তু আমরা প্রেসিডিয়ামের সদস্য, আমরা কো-চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান এবং উনি মহাসচিব। আমাদেরকে কাউকে ডাকেননি এবং তিনি মিটিং ডাকার এখতিয়ার তার, কারণ মিটিং ডাকার এখতিয়ার হচ্ছে একমাত্র মহাসচিব, এবং মহাসচিবের দায়িত্ব হচ্ছে তার সাথে আলোচনা। কোরামও হয়নি, এবং সেই কোরাম হয়নি কোথায়? ওদিন 5 জন ঢুকিয়ে 5 জন সদস্য, 7 জন সদস্য তারা বাইর করলো, 5 জন ঢুকালো, সেই 5 জনকে নিয়েও তারা কোরাম করতে পারে। সুতরাং সেই প্রেসিডিয়াম মিটিং এর দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সপদে বহাল আছি, এবং মহাসচিব আমাদের মুজিবুর রহমান শূন্য, এবং আমরা, আপনারা দেখেছেন পার্টি ভাঙার অভিযোগ আমাদের বিরুদ্ধে আসছে, আর আমাদের চিঠিতে কি দিয়েছে? চিঠিতে দিয়েছে যে আমরা এগেইনস্টে পার্টির বিরুদ্ধে আমরা কাজ করছি। পার্টির বিরুদ্ধে কি কাজ? আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি যখন সম্মেলন ডিক্লেয়ার করবেন, সম্মেলন ডিক্লেয়ার করার পরে, কাউন্সিল ডিক্লেয়ার করার পরে আপনি আর কোনো পরিবর্তন এইসব কমিটি করতে পারবেন। কেন করতে পারবেন না আমি বলি, আপনি কাউন্সিল ডিক্লেয়ার করবেন, আমি নিজেকে ক্যান্ডিডেট ঘোষণা করলাম, তখন ওই চেয়ারম্যান তো আমাকে বের করে দিতে পারে, তাহলে তার কোনোদিন এখানে কোনো নির্বাচনে যেতে পারবে না, কোনো নির্বাচন হতে পারবে না। যেই নির্বাচনে দাঁড়াবে তাকে বলবো যে আপনাকে বহিষ্কৃত, এবং সেটা তিনি। সুতরাং এন্টায়ার জিনিসটা পেয়ে আমরা দুইটা স্টেটমেন্ট দিয়েছি ইতিমধ্যে। দুটো স্টেটমেন্টে আমরা কি বলেছি? আমরা বলেছি যে আপনি 20-1 ক এটা ইয়ে করেন, বাতিল করেন। তারপরে হচ্ছে যে আমাদের আমরা ওই হিসাবের কথা বলা হয়েছে, আর হচ্ছে যে আমরা বৃহত্তর ঐক্যের কথা বলা হয়েছে। এই 3টা জিনিসের কথা আমরা বারবার আমাদের স্টেটমেন্ট, এবং পাবলিকলি আমরা এখনো এমন কোনো কিছু করি না যেটাতে কেউ বলতে পারবে যে আমরা পার্টির স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ। হ্যাঁ, আমরা পার্টির গণতন্ত্র পরিবর্তনের কথা বলেছি, আমরা আর্থিক স্বচ্ছতার কথা বলেছি, আমরা বৃহত্তর ঐক্যের কথা বলেছি। এই 3টাই আমাদের মেইন প্ল্যাটফর্ম। সুতরাং আমরা মনে করি যে আমরা সকলেই আমাদের স্বপদে আছি, এবং তিনি যেসব নিয়োগ দিয়েছেন সেগুলো অবৈধ। বর্তমানে যাকে স্বঘোষিত বলবো আমি মহাসচিব, তিনিও সেখানে নাই, মহাসচিব একজনে, সেটা হচ্ছে যে মুজিবুল হক। আর আজকে এখানে যারা বসে আছে, এখানে প্রায় সকলেই আমরা হচ্ছে প্রতিষ্ঠাতা সদস্য। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই পার্টিতে আছি এবং এই পার্টি করছি, এবং আমরা আশা করি ভবিষ্যতে এই পার্টি। আরেকটা কথা আপনাদের আমি বলতে চাই, আজকে এগুলো আমরা বলতে চাই, আমরা চাইনি, আমরা এই আমাদের যে পাবলিক স্টেটমেন্টগুলো আপনারা দেখবেন সেগুলো একটা শালীনতার মধ্যে ছিল, এবং অ্যাবসলিউটলি ডু উইথ দ্য পার্টি কনস্টিটিউশন। আজকে জিএম কাদের সাহেব, আমিও এই পার্টির অ্যাক্টিভ চেয়ারম্যান ছিলাম। আমাকে যখন অ্যাক্টিভ চেয়ারম্যান করে, তখন ঈশ্বর সাহেব আমার পাশে বসে প্রেস কনফারেন্স করে তিনি আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান বানিয়েছেন। আর জিএম কাদের কিভাবে অ্যাক্টিং চেয়ারম্যান হন? রাতের অন্ধকারে যে লোকটি তখন মৃত্যু পথ যাত্রী, রাত 11টা থেকে 12টার মধ্যে
তাকে ঘুম থেকে উঠিয়ে জোর করে তার সিগনেচার নেওয়া, তার সিগনেচার নেওয়া জোর করে। সুতরাং এটা হচ্ছে জাস্ট ওই যে কু হয়, মিলিটারি কু হয়, ঠিক সেরকম রাতের অন্ধকারে যে জোর করে আপনার ঘুম থেকে উঠিয়ে জোর করে সিগনেচার নিয়ে তিনি তার আপনারা বলতে পারেন তাহলে আপনারা তখন প্রতিবাদ করেননি। প্রতিবাদ করেনি এই জন্য যে আমাদের একটা পার্টি, আমরা এমনি সরকারের অত্যাচারে জর্জরিত ছিলাম, সেখানে আমরা আর কিছু বলিনি। এবং এরশাদ সাহেব তিনি তখন খুবই অসুস্থ ছিলেন এবং আমরা এরকম কিছু যদি করি সে সব থেকে তার কিছু হতে পারে, সেই জন্য আমরা অনেক কিছু করিনি। এবং সাথে সাথে আমি একটি কথা বলতে চাই, তখন এই হস্তান্তরের আগে, এই জোর করে লেখানোর আগে রাত 11টায় কেউ পার্টির ক্ষমতা হস্তান্তর করে। একটা গণতান্ত্রিক পার্টির ক্ষমতা বা আরেকজনকে দায়িত্ব দেওয়া, সেটা রাতের অন্ধকারে 12টার সময় ঘুম থেকে উঠিয়ে কেউ দেয়। তিনি অসুস্থ এবং সেগুলোর কিন্তু ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখতে পারেন। এর আগে জনাব রুহুল আমিন হাওলাদারকে এরশাদ সাহেব একটা লিখিত, কাগজটা এখনো আছে, দায়িত্ব দিয়েছিল তাকে অ্যাক্টিং চেয়ারম্যান করে এবং তাকে এই পার্টি চালানোর দায়িত্ব দিয়েছে। তিনি বলেছিলেন, স্যার আপনি বেঁচে থাকতে আমি এই দায়িত্ব নিতে পারবো না, আপনি বেঁচে থাকার কালীন আমি এই দায়িত্ব নিতে পারবো না। এই চিঠি ওনার কাছে আছে, আপনারা দেখতে চাইলে আমরা পরবর্তীতে এগুলো পেশ করতে পারি। সুতরাং তার ক্ষমতা নেওয়া, সেটাও আপনারা চিন্তা করেন। ক্ষমতা, আমি যদি ওনাকে আজকে বলে যে ঠিক আছে আমি চেয়ারম্যান আছে, ওনাকে চেয়ারম্যান করবো, প্রেস কনফারেন্স করে সুন্দর করে সকলের সামনে আমি ক্ষমতা, রাত 12টার সময় যে আমি তো সাইন করবো। সুতরাং ওনার প্রত্যেকটা জিনিসই এই স্বৈরাচারী মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব এবং বেআইনি কার্য। আর আমি তার যোগ্যতা নিয়ে একটা খালি কথা বলবো, সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার, সেই জন্য আমি এখানে বলছি। সেটা তার পারিবারিক ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, সেটা তিনি বুঝবেন, তার পরিবার বুঝবে। আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই। তবে যিনি আমাদের দলকে নেতৃত্ব দেবেন, তার সেই সব ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করবে। সেই জন্য আমরা এখনো বলবো, চলেন আমরা ঐক্যবদ্ধ পার্টি করি, সম্মেলন করি, সম্মেলনে ডিসাইড হোক কে থাকবে না থাকবে। আপনার তো পার্টির চেয়ারম্যান আছে, আপনার তো পার্টির চেয়ারম্যান আছে, আপনার সম্মেলন করেন, সম্মেলন করে আপনার সেখানে সিদ্ধান্ত নেন, কাউন্সিলে হয়ে যায়। আপনার কাউন্সিলিং ইজ দ্য হাইয়েস্ট বডি, সেই কাউন্সিলে আমরা যাই, কিন্তু আপনি কাউন্সিল করবেন। 28শে জুন কাউন্সিল করার অল্টারনেটিভ ভ্যালু ছিল আপনার আমাদের কাকরাইল পার্টি অফিস সামনে, সেটাতে আপনার সমাবেশ ডাকলেন যাতে আপনার সম্মেলন কাউন্সিল যাতে করতে না। সুতরাং এখনো সময় আছে, আমরা পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে চাই, পার্টি ঐক্যবদ্ধ থাকুক এবং অনতিবিলম্বে আমরা কাউন্সিল করি, যেসব ইস্যু আমরা তুলেছে সেগুলো কাউন্সিলে পেশ করা হোক এবং কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে এগুলো সমাধান। আপনাদের সকলকে ধন্যবাদ।